নমস্কার, ইটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সহগল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, এখন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে থাকছে লাইন বাই লাইন মিনিং, ইম্পর্টেন্ট ওয়ার্ডসের অর্থ অ্যান্ড এক্সপ্লেনেশন এবং তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কোশ্চেন্সগুলি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে পড়ে নিই আমরা ইউনিট 2। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির যে শেষকৃত্য was to take place ঘটেছিল বা ঘটানো হয়েছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পরে। এটা থেকে অবশ্যই তোমাদের এমসিকিউ আসে যে কবে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তো আনসারটা দেখো, সুন্দরভাবে লেখা আছে দ্য ডে আফটার হিজ ডেথ। আওয়ার্স ইন অ্যাডভান্স, বেশ কয়েক ঘন্টা আগে থেকেই পিপল মানুষজন লাইন দ্য রোড দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। বেশ কয়েক ঘন্টা আগে থেকে সাধারণ মানুষ লাইন ধরে দাঁড়িয়েছিল দ্য রুট, সেই পথে যেই পথ দিয়ে দ্য ফিউনারাল প্রসেশন ওই শেষকৃত্য সম্পন্নের জন্য যে শোভাযাত্রা মানে শবযাত্রা ওয়াজ টু ফলো যাবে। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী মিসেস নাইডু অর্থাৎ এখানে সরোজিনী নাইডুর কথা বলা হয়েছে। সরোজিনী নাইডুর যে কন্যা পদ্মশ্রী স্পোক ফর আস অল, আমাদের সকলের হয়ে বলেছিলেন। হোয়েন সি সেড সিম্পলি, তিনি খুব সাধারণভাবে বলেছিলেন উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা হবে শেষবার যখন আমরা বাপুর সঙ্গে হাঁটবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এই হাঁটাটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশনস, হাজার হাজার মানুষ নীরবে দেখছিল সেই শবযাত্রা। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু এক খোলা ট্রাকের ওপর শুয়েছিল। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুলে ঢাকা। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা বাপুর পা স্পর্শ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এত ভিড়, এত থেকে ভিড়ের মধ্যে এটা প্রায় অসম্ভব ছিল একটু নড়াচড়া করাও। এখান থেকেও এই কোশ্চেনটা আসতে পারে যে কেন এত ইম্পসিবল ছিল মুভ করা, কারণ অবভিয়াসলি সেখানে এত থিক ক্রাউড ছিল, এত হাজার হাজার মানুষ ছিল, সেটা মুভ করাটা পসিবল ছিল না। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড, যখন আমি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম। আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ ক্রেভিং পিপল, আই ওয়াজ নট, আমি ছিলাম না, মিয়ারলি মিন্স কেবলমাত্র, ইন দ্য মিডস্ট অফ ক্রেভিং পিপল, ক্রেভিং মিন্স শোকাতুর, শোকে কাতর হয়ে যাওয়া মানুষজনের মধ্যেই আমি ছিলাম না। আমি যখন ওই ধীরে ধীরে মুভ করছিলাম এত ভিড়ের মধ্যে, আমি বুঝতে পেরেছিলাম। এই কোশ্চেনটা অবশ্যই আসে যে যখন মুভ করছিল তখন কি বুঝতে পারলো অথর, লেখিকা কি বুঝতে পারলেন। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। দিস ওয়াজ ইভেন মোর, এটা ছিল আরও অনেক বেশি, দ্যান দ্য ফিউনারাল প্রসেশন, সব যাত্রার থেকেও, অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের প্রিয় নেতার শবযাত্রার থেকেও এটা অনেক বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. I was among people, আমি সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলাম, for whom, যাদের জন্য walking with Bapu, বাপুর সঙ্গে হাঁটাটাই had a special meaning, ছিল এক বিশেষ। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. We had walked, আমরা হেঁটেছিলাম, with বাপু, বাপুর সঙ্গে, over the rough and smooth of India's recent history, ভারতের যে সাম্প্রদায়িক ইতিহাসের ভালো এবং খারাপ উভয় সময়ই আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম। রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি বলতে বাপু যে সময়কার মিন্স যে স্বাধীনতা সংগ্রামের অনেক করুণ ইতিহাস আছে, অনেক করুণ চিত্র আছে। কখনো তারা ইংরেজদের কাছে
পরাজিত হয়েছে, নির্মমভাবে তাদেরকে মেরেছে ভারতীয়দের, আবার কখন কোনো আন্দোলনে তারা জয়লাভও করেছে। তাই বলা হচ্ছে যে কখনো ইতিহাসটা অনেক টাফ ছিল। অবশ্যই স্বাধীনতা সংগ্রামটা এতটাও সহজ ছিল না, ভীষণ ভীষণ রকমের স্টাফ। তো তবুও সেখানেও অনেক রাফ এবং স্মুথ, কখনো একটু ভালো বা কখনো একটু খারাপ, এই রকম যে ইতিহাস সেখানে বাপুর সঙ্গে তারা হেঁটেছিল। উই কুড নট নাও একসেপ্ট, আমরা এখন ব্যাপারটাকে মেনে নিতেই পারছিলাম না, একসেপ্ট দ্য ফ্যাক্ট, এই ব্যাপারটাকে মেনে নিতেই পারছিলাম না, দ্যাট যে দ্য ম্যান, যে মানুষটি, হু হ্যাড লিড আস, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, ওভার মেনি ডিফিকাল্ট পাথস, অনেক কঠিন সময়ে, অনেক কঠিন রাস্তায়, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস আগেইন, আমাদের সঙ্গে আর কোনো দিন হাঁটবেন না। বাপুর স্লাইড ফিগার, বাপুর ওই শীর্ণ চেহারা, হ্যাড ওয়াকড, হেঁটেছে, স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল, প্রায় সমগ্র ভারতে কিন্তু গান্ধীজি হেঁটেছেন। আর অবশ্যই আমরা গান্ধীজির ছবি প্রত্যেকেই দেখেছি, বেশ ছিপছিপে একটা গড়ন, তার হাতে লাঠি নিয়ে। এটাও এমসিকিউতে আসে যে গান্ধীজির হাতে কি ছিল, যে স্টাফ ছিল, লাঠি। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে কি, ধীর গতিতে এগিয়ে যাওয়া। It is to think with clarity and closely look at all that is around you. It is to think with clarity. এটা পরিচ্ছন্নভাবে ভাবতে শেখায়, and closely look, এবং কাছ থেকে দেখতে শেখায়, at all, সব কিছু, that is around you, যেটা তোমার চারিদিকে, মিন্স আমাদের চারিদিকে যা কিছু আছে সব কিছুকে আমরা কাছ থেকে দেখার সুযোগ পাই এবং খুব পরিষ্কারভাবে ভাবনা চিন্তা করতে পারি। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, সে ছোট্ট পতঙ্গই হোক, এমনকি দূরের দিগন্ত রেখাই হোক, সবটাই আমরা দেখতে পারি খুব কাছ থেকে, খুব ভালোভাবে। মোরওভার, বলা বাহুল্য বা একটু বেশি বলতে গেলে, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, হাঁটাটাই ছিল একমাত্র পথ, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, আপামোর যে জনসাধারণ, বেশিরভাগ যে ভারতীয় তখনকার সময়ে, তো তাদের কাছে হাঁটাটাই একমাত্র পথ ছিল খোলা। ইট রিকোয়ার্ড নো ভেহিকলস, এতে কোনো যানবাহন লাগে না, এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং, তাকে কোনো মূল্যও জোগাতে হয় না, বাট হিজ এনার্জি, নিজের শরীরের ক্ষমতা ছাড়া। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকেই কাজে লাগিয়েছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু এ জয়ফুল এফোর্ট, যেমন করেই তিনি নেন, যেভাবেই তিনি যেটাই তিনি করেন, এভাবেই উনি কাজে লাগান। তো অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, যেটা সবার কাছে পাওয়া যায় সেইটাকেই তিনি তুলে নিয়েছিলেন, অ্যান্ড ট্রান্সফর্ম ইট, এবং এটাকে পরিবর্তিত করে দিয়েছিলেন ইনটু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দদায়ক প্রচেষ্টাতে। চলো এবারে তাহলে আমরা ইউনিট 3টা পড়ে নিই। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল, শেষকৃত্য সম্পন্ন হওয়ার কিছুদিন পর, এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেনে করে, টুক গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, গান্ধীজির চিতাভস্মটি এলাহাবাদে আনা হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ট্রেনের ওই কম্পার্টমেন্টটা সাজানো হয়েছিল ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের মধ্যে মানুষজন ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষজন আর কাঁদছিল না। ফর, কারণ দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, তারা অনুভব করছিল গান্ধীজির উপস্থিতি। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, তাদের যে প্রার্থনা এবং তাদের যে গান এবং ফুলের মধ্যে। এই কোশ্চেনটাও আসে যে মানুষজন কেন আর কাঁদছিল না, কারণ তারা অনুভব করছিল গান্ধীজির উপস্থিতিটা ওই ফুল এবং গানের মধ্যে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস, দুঃখিত মানুষের ঢল, ফিল দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মকে পূর্ণ করে রেখেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেন এলাহাবাদে পৌঁছালো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গেজ where a huge crowd had gathered at the bank, ওই চিতাভস্মটি নিমজ্জিত করা হলো গঙ্গাতে, যেখানে
ভীষণ ভিড়, মানুষের ভিড় হ্যাড গ্যাদার, জড়ো হয়েছিল অ্যাট দ্য ব্যাংক তীরে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এরপরে আমরা সকলেই দিল্লিতে ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি। লেখিকা বলছেন যে আমি অনুভব করলাম আমি যেন সমুদ্রের মাঝে পড়ে গেছি। অ্যাকচুয়ালি অ্যাট সি মানে এটা একটা ইডিয়ামের ইউজ করা হয়েছে এখানে। অ্যাট সি মিনস দিক বিদিক শূন্য। মানে লেখিকা এতই কনফিউজড, মানে হঠাৎ করে কি ঘটে গেল, মানে কিছুই বুঝে উঠতে পারছে না যে ঠিক হলো না ভুল হলো, কি করা উচিত পরিস্থিতিতে। একদম বিভ্রান্ত হয়ে গেছে, দিক বিদিক শূন্য হয়ে গেছে। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি। আমি গান্ধীজির সঙ্গে প্রত্যক্ষভাবে কখনো হাঁটিনি, মিন্স কোনো মিছিলে হাঁটিনি। গোন টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে কখনো আমি জেলে যাইনি। অর মেক এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য আমি কোনো আত্মত্যাগও করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমার মতো আরও যারা তরুণ আছেন, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, আমরা কেবলমাত্র দর্শক, আমরা শুধু দেখেছি। বাট স্টিল আই ফেল্ট সি, কিন্তু তাও আমার মনে হচ্ছে আমি যেন দিক বিদিক শূন্য। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করছিলাম যেন আমি বড়ই হয়ে গেছি একটি জাদুবৃত্তের মধ্যে। মিন্স মানে লেখিকা বলছেন যে আমি অনুভব করছিলাম যেন আমার চারিদিকে এমন একটা বলয় আছে যে সব কিছু থেকে আমাকে সুরক্ষিত করে রেখেছে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর চলে যাওয়াতে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি অনুভব করলাম যেন ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত করে। দেখবে তোমরাও যখন বাড়িতে থাকো, বাবা মার সাথে সবসময় থাকো, কিন্তু যেদিন হয়তো বাবা মা কোনো কারণে হয়তো কোথাও গেছেন, তুমি বাড়িতে একা আছো, আমার মনে হয় তোমরা প্রায় প্রত্যেকেই এরকম একটা ফিল করবে যে যেন কিছু নেই, কিছু যেন একটা অসুরক্ষিত, কিরকম একটা ফাঁকা ফাঁকা এরকম। তো গান্ধীজি অবশ্যই তো আমাদের দেশবাসীর কাছে বাবার মতো, ওই জন্যই তাকে বাপু বলা হতো। তো লেখিকা তার নিজের ফিলিংসটা এখানে আমাদের কাছে ব্যক্ত করেছেন যে গান্ধীজি চলে যাওয়াতে তার কেমন ফিল হচ্ছিল, মানে তিনি কেমন নিজেকে আনপ্রোটেক্টেড ফিল করছিলেন, যেন মনে হচ্ছিল তার চারিদিকে একটা সুরক্ষা বলয় ছিল, সেই সুরক্ষা বলয়টা ভ্যানিশ হয়ে গেল। উইথ অ্যান এফোর্ট, অনেক প্রচেষ্টা করে আই রাউজড মাইসেলফ, আমি নিজেকে উত্তোলিত করলাম। মিন্স এই যে সিচুয়েশন, মানসিক অবস্থা থেকে নিজেকে একটু কাটিয়ে উঠলেন, এই মানসিক অবস্থাটা নিজেকে একটু এনকারেজ করলেন, একটু বুঝিয়ে নিলেন, মানিয়ে নিলেন। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞেস করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাবু যে এতদিন বেঁচে ছিলেন এবং তারপর মারাও গেলেন, তার কি কোনোই মূল্য নেই, কিছুই নেই সেটার অবশিষ্ট? আর তিনি যে চলে গেলেন তারপর তার এত কাজের কোনোই মূল্য নেই। হাউ কুড আই শো ইজিলি লস কারেজ, আমি এত সহজে কিভাবে আমার সাহস হারিয়ে ফেলতে পারি। হুইন হি ওয়াজ নো লঙ্গার হেয়ার দেয়ার, যখন তিনি আর এখানে নেন, বাপুজি যখন নেন, আমি কিভাবে আমার সাহসকে এতটা সহজে হারিয়ে ফেলতে পারি। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এতটাও দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, লক্ষ লক্ষ যে সাধারণ মানুষ, তারা হতে পারে যে শুধু সাধারণ মানুষ, বাট ফর বাপু, কিন্তু বাপুর জন্য নয়, বাপুর জন্য তারা কিন্তু সাধারণ মানুষ নয়। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, তারা, ইনডিফারেন্স মিন্স উদাসীনতা, তারা একে অপরের প্রতি যে উদাসীন, সেই উদাসীনতা থেকে তারা বাপুজি ওই ভারতবর্ষকে বার করে এনেছিলেন। অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম, এবং তাদেরকে জাগরিত করেছিলেন টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের দুঃখে, অতএব একে অপরের দুঃখের প্রতি তাদেরকে সহানুভূতিশীল করে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু যদি চলেই গেছে তো কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার,
আমরা এখন এখানে আছি, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। আমরা যুবক, আমরা শক্তিশালী, অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং আমরা তার ওই পতাকাটা সামনে গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাব, মিন্স তার মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাব। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু চলে গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারত তার সন্তানদের মধ্যে এগিয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।